বন্ধুরা কেমন আছো সবাই? আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিজ্ঞান বিষয়ক একটি চ্যাপ্টার নিয়ে। যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণী, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ে সময় এবং নিঃসরণ একটি সেগমেন্ট নিয়েছি, সেটা হচ্ছে নিউরন। অর্থাৎ এই নিউরন সম্পর্কিত অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সাথে, সেগুলো আমরা আলোচনা করব। কোষদেহ প্রলম্বিত অংশ, সিন্যাপস, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই থাকবে আমার সাথে। আশা করি খুবই ভালো লাগবে তোমাদের ক্লাসটি, আর সবসময় আমার সাথে ক্লাসে থাকবে। আশা করি আমরা পরবর্তীতে আরও পার্ট করবো, সেগুলোর মধ্যে তোমরা অংশগ্রহণ করবে। ভালো থাকবে সবাই। সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। স্বাগতম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস সমন্বয় অনুসরণ থেকে আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। আমরা এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে ভালোভাবে বোঝার জন্য। আমরা স্ক্রিনে কতগুলো ছবি দেখবো এখন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক একটি থিয়েটারে মুভি দেখছে, আর কতগুলো ছেলে মেয়ে পার্টিতে হইহুল্লোড় করছে। আমাদের শরীরে কেন এই অনুভূতিগুলো ঘটে? আমরা একটি মানুষের আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, মানুষের পাকস্থলীর বিভিন্ন অঞ্চলের ছবিগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বলতো উপরের কোন তন্ত্রটি এই কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে, যে আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের অনুভূতি ঘটে, সেই অনুভূতিগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং সেই অনুভূতিগুলো আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি। সেটা কিভাবে সম্ভব? সেটা আমরা একটি চোখ দেখতে পাচ্ছি এবং চোখ থেকে জল নিঃসরণ হচ্ছে। কেন আমাদের মন খারাপ হয়? আসলে আমরা মন খারাপ হলে আমরা কান্না করি, আমরা মুখ বেজার করে রাখি, মুখ ভার করে রাখি, চোখ দিয়ে পানি পড়ে, লবণাক্ত পানি। কেন? সেটা কেন? আসলে ছবিতে শিক্ষার্থীরা এত আনন্দিত কেন? আমরা যে হই হুল্লোড়টা দেখেছিলাম, আসলে সবকিছু মিলিয়ে আমরা একবার মন খারাপ হচ্ছে, একবার অনেক আনন্দিত হচ্ছি, একবার মুখ ভার করে রাখছি। কেন হচ্ছে আমাদের? আসলে স্নায়ুতন্ত্র। আমরা অত্যন্ত সুন্দর কিছু ছবি দেখবো এখন। স্নায়ুতন্ত্রের বিভিন্ন জালিকা দেখা যাচ্ছে। স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে কীভাবে রক্ত সংবহনতন্ত্র গুলো, রক্ত কিভাবে ছড়িয়ে পড়ে এক জায়গা থেকে আরেক জায়গায়। অত্যন্ত সূক্ষ্ম নালিকা রয়েছে এবং জালিকা রয়েছে, খুবই সেন্সিটিভ এই জিনিসগুলি। আমরা জানি মানুষের মস্তিষ্কে অত্যন্ত সেন্সিটিভ, স্পর্শকাতর স্থান। মানুষ আঘাতপ্রাপ্ত হলে, খুব বেশি জোরে আঘাতপ্রাপ্ত হলে মানুষের বিভিন্ন অংশ প্যারালাইজ হয়ে যায়। আমরা জানি ব্রেন স্ট্রোক করলে মানুষের ওইখানে ক্ষত, মানে রক্ত জমাট বেঁধে যায়, এবং সেক্ষেত্রে যে অংশের জমাট বেঁধে যায় সেই অংশগুলো কাজ করে না, ফলে বিধায় মানুষ প্যারালাইজ হয়ে যায়, কথা বলতে পারে না, মুখ বাঁকা হয়ে যায় এই সমস্যাগুলোর কারণে। আজকে এই চ্যাপ্টারগুলিতে আমরা কি কি শিখতে পারি সেটা হচ্ছে, এই পাঠ আমরা স্নায়ুতন্ত্রের ধারণা বর্ণনা করতে পারবো, স্নায়ুকোষের গঠন ব্যাখ্যা করতে পারবো এবং স্নায়ুকোষের কাজ ব্যাখ্যা করতে পারবো। আমরা ছবি দেখতে পাচ্ছি যে এখানে ফুটবল খুব খেলছে এখানে, এবং খুব জোরে একটি কিক মারার চেষ্টা করছে, এবং বিপক্ষ দলের খেলোয়াড়রা সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু বিপক্ষ দল কি করছে? অবশ্যই তাদেরকে থামানোর চেষ্টা করছে বা প্রতিহত করার চেষ্টা করছে। চিত্রে গোলরক্ষক কি করছে? অবশ্যই গোলরক্ষক বল মারার সময় সে খুব ভালো দৃষ্টি গোচর করে রাখছে যে কোথায় বল মারছে, এবং সেখানে সে ওইটি ধরার জন্য একেবারে উৎপেতে আছে। আরেকটি আমরা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে
সাইকেল আরোহীরা সাইকেল আরোহণ করছে খুব মনোযোগ সহকারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটি নেই, সে বাইরের খেলা দেখতে পাচ্ছি, বেসবল, চমৎকার শট খেলছে। আর এখানে আমরা কারাতে দেখতে পাচ্ছি যে ফ্লাইং কিক মারছে, একজন আরেকজন প্রতিহত করার চেষ্টা করছে। তো প্রতিটি ছবিতে কেউ না কেউ কিছু না কিছু করছে। আসলে তাহলে স্নায়ুতন্ত্রটা কি, আসলে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে? এই যে এই কাজগুলি যে করছে, ওনারা সাইকেল চালাচ্ছে, ফুটবল খেলছে, কেউ বেসবল খেলছে, কেউ কারাতে করছে, তো এই জিনিসগুলো আসলে স্নায়ুতন্ত্র মেনটেন করে থাকে। বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন ও উদ্দীপনায় উপযুক্ত সাড়া প্রদান করে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে যে তন্ত্র, তাই হচ্ছে স্নায়ুতন্ত্র। অর্থাৎ বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করে, সবগুলো কাজকে একসাথে সংযুক্ত করে উদ্দীপনায় সাড়া দেয় এবং সেই কাজগুলো করার জন্য উদ্দীপনায় সাড়া দেয় এবং পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। এবং সম্পর্ক যদি রক্ষা না করতো তাহলে আমরা এই এগুলো পেতাম না। অর্থাৎ যেই অংশের যেই কাজ, সেই অংশগুলো একসাথে যদি সম্পন্ন না হতো তাহলে সুসম্পন্ন হতো না সুন্দরভাবে। তো এই যে কাজটা করে থাকে সুন্দরভাবে সম্পর্ক রক্ষা করে, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের মস্তিষ্কের। এই অংশ ব্যতীত আমরা আমাদের কোনো কাজই আমরা করতে পারবো না ঠিক মতো। আমাদের শরীরে একটা মশা কামড় দিলেও আমরা খুব সহজে এই অনুভূতি আমাদের মস্তিষ্কে খুব দ্রুত চলে যায় এবং সেখান থেকে চিন্তা করি আমরা যে আমাকে মশা কামড়াচ্ছে, এখন মশাকে কি করতে হবে, মশাকে মারতে হবে, না হলে মশা রক্ত খেয়ে ফেলবে। তো আমরা বুঝতে পারি যে কখন কোন জায়গায় কি সমস্যা হচ্ছে আমাদের বডিতে। সাথে সাথে আমাদের সেল, আমাদের নার্ভ আমাদেরকে জানিয়ে দেয়, মস্তিষ্ক খুব সহজে আমাদেরকে জানিয়ে দেয়। চিত্রে কোষটি কোথায় পাওয়া যায়? আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এবং এই কোষটি আসলে কোথায় পাওয়া যায় এবং চিত্রের কোষটির কয়টি আকার রয়েছে? একটি হচ্ছে কোষ দেহ, একটি অংশ উপরে আমরা খাঁজ কাটা একটি অংশ দেখতে পাচ্ছি, উপরের যে অংশটি এটা হচ্ছে কোষ দেহ এবং নিচে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এখানে সেটি হচ্ছে প্রলম্বিত অংশ। আমরা যে অংশটি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিচের যে অংশটি রয়েছে এখানে, এটা হচ্ছে প্রলম্বিত অংশ, আর উপরের যে অংশটি রয়েছে এটা হচ্ছে কোষ দেহ। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু বিট করছে। নিউরনের প্রধান অংশ কোনটি? কোষ দেহ, প্রধান অংশ কোষ দেহ। তো নিচের চিত্রের সব কোষ দেহগুলো কি একই আকৃতির? আমরা এখানে অনেকগুলো, একটি চিত্রের মধ্যে অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে বিভিন্ন আকৃতি। তো সেই আকৃতিগুলোর নাম আমরা জানার চেষ্টা করব। নিচের চিত্রের সব কোষ দেহগুলো কি একই আকৃতি? অবশ্যই না। আসলে এক একটা এক এক রকম আকৃতির। একটা দেখা যাচ্ছে একেবারে কেমন জানি স্টারের মতো দেখা যাচ্ছে, আরেকটাকে দেখা যাচ্ছে লম্বা লম্বা একটু ডিম ডিম, আরেকটা দেখা যাচ্ছে গোলাকার। দেখি নামগুলো আমরা কি, আমরা একটু এক এক করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটি হচ্ছে নক্ষত্রাকার, তারপরে হচ্ছে ডিম্বাকার, একটু গোলাকার। নক্ষত্রাকার অর্থাৎ আমরা আমাদের আকাশে যে ধরনের তারার মতো দেখতে পাই নক্ষত্র, সেই ধরনের অনেকটা। আর দ্বিতীয় চিত্র যেটা রয়েছে সেটা অনেকটা ডিমের মতো দেখা যাচ্ছে, ডিম্বাকার হতে পারে কোষ দেহ, গোলাকার হতে পারে। অর্থাৎ কোষের আকৃতি, কোষ দেহগুলোর আকৃতি বিভিন্ন রকমের হতে পারে। তো এর মধ্যে নক্ষত্রের মতো হতে পারে, ডিম্বের মতো হতে পারে, গোলাকার হতে পারে, এই ধরনের হতে পারে। কোষ দেহ কি কি নিয়ে গঠিত? আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি এখানে, এটি সুন্দর দুটি চিত্র, এই সম্পর্কে অ্যানালাইসিস করবো আমরা এখন। আমরা দেখতে পাচ্ছি একটির সাথে আরেকটি যে সমন্বয়, সেটাকে এখানে আমরা মার্কিং করা হয়েছে কোষ আবরণী। অর্থাৎ কোষের যে আবরণ রয়েছে বাইরের দিকে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে কোষ আবরণী। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? এরপর দেখতে পাচ্ছি নিউক্লিয়াস। এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটি সব কাজের সাথে সংযুক্ত। দেখা যাচ্ছে এটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আমাদের কোনো কাজই ঠিক মতো হবে না। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের এই অংশের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই রকমের আকৃতির, প্রায় গোল আকৃতির হয় নিউক্লিয়াসগুলো দেখতে। তো এখানেও ঠিক ডেনড্রনের এই অংশটি মার্কিং করা হয়েছে এখানে। সামনের দিকে যাচ্ছি আমরা, এখানে একটু মার্ক করা হয়েছে
উৎপন্ন শাখা প্রশাখার নাম হচ্ছে ডেনড্রন। উপরে যে অংশটি মার্ক করা আছে সেটা হচ্ছে ডেনড্রন। শাখা প্রশাখাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, শাখা প্রশাখাগুলো ছড়িয়ে রয়েছে চারদিকে, সেটাকে ডেনড্রন বলা হয়। আর মাঝখানে একটা নিউক্লিয়াস রয়েছে। ডেনড্রন থেকে উৎপন্ন শাখা প্রশাখার নাম হচ্ছে ডেনড্রাইট। আর এখানে যে শাখা প্রশাখাগুলো রয়েছে, এই ডেনড্রনের যে অংশটি রয়েছে এটার সাথে যে শাখা প্রশাখাগুলো ছড়িয়ে আছে এটাকে বলা হয় ডেনড্রাইট। চিত্রে কি দেখছো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি নিউরন আলাদা আলাদাভাবে আমরা কি করছে, একটা জায়গায় মাঝখানে সংযুক্ত হয়েছে। তো আসলে এই সংযুক্তিটার জায়গাটার নাম হচ্ছে সিন্যাপস, অর্থাৎ মিলনস্থল এটাকে বলা হয়। দুটি ভিন্ন স্নায়ুকোষ, দুটি স্নায়ুকোষকে একত্রে সংযুক্ত করা হলে ওইখানে মাঝখানে একটা জায়গা তৈরি হয়, যে জায়গাটাতে আমরা সংযুক্ত করি সেই জায়গাটাকে বলা হয় সিন্যাপস বলা হয়। অর্থাৎ স্নায়ুকোষ এইভাবে আমাদের মস্তিষ্কে আমাদের খবর পৌঁছে দেয়, আমাদের কী করা লাগবে সেগুলো একটার সাথে আরেকটা জড়িয়ে রয়েছে, সংযুক্ত হয়। তো এভাবে স্নায়ুকোষগুলো প্রত্যেকটি একটির সাথে আরেকটি জড়িয়ে রয়েছে। অর্থাৎ স্নায়ুকোষের যে শেষ অংশটি হতে এক্সনের যে অংশটা সেটার সাথে ডেনড্রনের অংশের সাথে মিলিত হয় এবং সেই মিলিত স্থানটাই হচ্ছে সিন্যাপস। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে স্পার্ক করছে, অর্থাৎ স্নায়ুকোষগুলো এভাবেই তা আমাদেরকে বিভিন্ন ধরনের ডাটা পৌঁছে দেয় আমাদের মস্তিষ্কে, খুব দ্রুত পৌঁছে দেয় এভাবে, তো সংযোগ স্থাপন করে যে আমাদের শরীরের অনুভূতিগুলোকে আমরা খুব দ্রুত বুঝতে পারি। তো সিনাপসের মাধ্যমে স্নায়ুতরণ এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে যায়, অর্থাৎ একটি স্নায়ুকোষ থেকে আরেকটি স্নায়ুকোষে চলে যাচ্ছে, এরপরে আবার চলে যাচ্ছে, এভাবে একটির পর একটি যেতে থাকে। অর্থাৎ আমরা সংবাদ আমাদের দ্রুততরভাবে আমাদের মধ্যে আমরা কি অনুধাবন করতে পারি। এগুলো কোন কোষের উদ্দীপনার ফল? যেগুলো দেখে বলো, কি দেখছো? অবশ্যই স্নায়ুকোষের। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে স্নায়ুকোষ নিয়ে। এখানে চিত্র দেখতে পাচ্ছি যে তিনজন ছেলে ল্যাপটপে অবশ্যই মনোযোগ সহকারে কি করছে, মনোযোগ সহকারে দেখছে যে কিছু একটা বিষয় নিয়ে তারা খুবই উদ্গ্রীব দেখা যাচ্ছে এবং উৎফুল্ল মনে হচ্ছে। আসলে তাহলে এটা মনোযোগটা দেখা যাচ্ছে ওই দিকে, অর্থাৎ তাদের স্নায়ুগুলো কাজ করছে একই দিকে সবার। আরেকটি চিত্র দেখতে পাচ্ছি যে তিনজন মেয়ে লাফ দিয়ে উপরের দিকে উঠে আছে, অর্থাৎ একসাথে একটা আনন্দ প্রকাশ করছে, আনন্দ প্রকাশের ভঙ্গি, অর্থাৎ তাদের স্নায়ু আনন্দের ভঙ্গিমা অবস্থান করছে, এই জন্য তারা একসাথে তিনজনই একই অবস্থানে আছে। আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, চিত্রে একটি মেয়ে খুব চিন্তিত, মাথা ব্যথা হয় মাথা ব্যথা ও নর্মালি মাথা ব্যথা হলে মানুষ এভাবে চাপ দিয়ে রাখে, কিন্তু এখানে একটি চিত্রে আসলে দেখতে পাচ্ছি যে ও চিন্তিত দাবা খেলা নিয়ে, অর্থাৎ দাবা খেলায় কি করে চাল দিতে হবে, পরবর্তী যে চালটি দেবে সেটা চিন্তায় মগ্ন আছে যে কোন চালে কিভাবে বধ করবে সেটা নিয়ে। এটা অবশ্যই আমাদের স্নায়ু খুব দ্রুত চিন্তা করে সেই পদক্ষেপ দেয় এবং সেই চিন্তার ফসল হিসাবে সে তখন একটা ফলাফল পায় এবং সেটা সে সম্পন্ন করে তার হাতের মাধ্যমে। তো অর্থাৎ সে চিন্তা করছে, এখন তারপরে সে একটা চাল দিবে। স্নায়ুকোষের সম্পূর্ণ ফলাফল। এখানে আমরা অনেকগুলো ছেলে মেয়ে অর্থাৎ স্টুডেন্টসকে দেখতে পাচ্ছি, তারা খুবই উৎসাহী দেখা যাচ্ছে, হয়তো বা কোনো একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে, এই জন্য খুবই হাত উঁচু করে তারা বি চিহ্ন দেখাচ্ছে, আবার কেউ কেউ হই হুল্লোড় করছে। তো এটা খুব আনন্দ প্রকাশের ভঙ্গিমা স্নায়ুকোষের মাধ্যমে করে হয়ে থাকে। একটা মেয়েকে বই পড়তে দেখছি মনোযোগ সহকারে, অত স্নায়ুকোষ কাজ করছে এখানে স্নায়ুকোষের মাধ্যমে, তো পড়ায় মনোনিবেশ হচ্ছে। এখানেও ঠিক একই রকম আনন্দ প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা চিত্রের কোষটি দেখতে পাচ্ছি। আমরা এখানে কোথায় দেখা যায় আসলে এই ধরনের চিত্রগুলো সচরাচর আমরা স্নায়ুকোষে দেখতে পাই। এটা হচ্ছে তোমরা বলতে পারবে, এখন এতক্ষণ আমরা ক্লাসটি নিয়েছি, তো ছবিগুলো তোমরা দেখে চিনে ফেলেছো। তো এটা স্নায়ুকোষ, তো সেক্ষেত্রে স্নায়ুকোষের দেখেই আমরা এখন আসলে চিনতে পারবো যে উপরের যে অংশটি সেটা হচ্ছে ডেনড্রন, আর যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডেনড্রাইট, আর নিচের যে অংশটি রয়েছে প্রলম্বিত অংশটি সেটা হচ্ছে অ্যাক্সন। তো দুটি অংশ রয়েছে এবং অ্যাক্সনের সাথে আরেকটি স্নায়ুকোষের ডেনড্রন মিলিত হয়ে
যে জায়গাটা মিলিত হয় সেটাকে বলা হয় সিন্যাপস। তোমরা এখন খুব সহজেই সেটাকে কি করতে পারবে, অনুধাবন করতে পারবে, বলতে পারবে। এই অংশটা কি কি আকৃতির হতে পারে? এই অংশটি আমরা যে দেখতে পেলাম ছবিতে, সেটা কি কি আকৃতির হতে পারে? 1 নম্বর, চিত্রের কোন অংশটি সবচেয়ে বেশি লম্বা? এখানে যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি এটার মধ্যে সবচেয়ে বেশি লম্বা কোন অংশটি? এটা হচ্ছে ক নাম্বার কোষদেহ, খ নাম্বার ডেনড্রাইট, গ ডেনড্রন এবং ঘ হচ্ছে অ্যাক্সন। উত্তরটা আমরা দেখতে পাবো এখনই। উত্তরটা হচ্ছে অ্যাক্সন। সবচেয়ে যে অংশটি লম্বা সেটা হচ্ছে অ্যাক্সন। চিত্রের কোষটি উদ্দীপনা বহন করে। 2 নাম্বার, স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক। 3 নাম্বার, মানবদেহের দীর্ঘতম কোষ। নিচের কোনটি আসলে সঠিক? ক 1 2, ক 1 3, গ 2 3, ঘ 1 2 3। অবশ্যই উত্তর আমরা জেনে গেলাম 1 2 এবং 3। মার্কিং দেখাচ্ছে এখানে। এবার আমরা বাড়ির কাজে চলে আসি। স্বাধীন স্কুলের মাঠে খেলতে গিয়ে হঠাৎ ব্যথায় কোকিয়ে উঠল। সে লক্ষ্য করলো তার পায়ে কাটা ফুটেছে। স্বাধীন নামের একটি ছেলে হঠাৎ খেলতে গিয়ে কাটা বিঁধেছে পায়ের মধ্যে। সে লক্ষ্য করছে তার পায়ে কাটা ফুটে রয়েছে। স্বাধীনের ব্যথা অনুভূত হওয়ার জন্য দায়ী কোন ধরনের কোষ এবং উক্ত কোষটির সাধারণ কোষ থেকে কি ভিন্ন? যুক্তি দাও। অর্থাৎ স্বাধীনের যে ব্যথা পাইছে, অনুভূত হয়েছে, সেজন্য আসলে কোন ধরনের কোষ আসলে দায়ী? ব্যথা যে অনুভূত হয়, তো অনুভূতিটা কোথায় পৌঁছায়? অর্থাৎ আমাদের স্নায়ু কোষের সাথে সাথে চলে যায়। যে কোনো ধরনের ব্যথা পেলে আমরা কি করি? আমরা স্নায়ুতাড়ন অনুভব করি। অর্থাৎ আমাদেরকে খুব সহজেই আমাদেরকে এই খবরটি পৌঁছে দেয় এই স্নায়ুকোষ আমাদের মস্তিষ্কের মধ্যে চলে আসে, খুব দ্রুত স্নায়ুকোষের মধ্যে চলে আসে। তো তখন আমরা জানতে পারি যে আসলে আমাদের কি হয়েছে। আজকে যে বিষয়গুলো আমরা এখানে জানতে পেরেছি, সেই শব্দ সমূহ, নতুন যে শব্দ রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ শব্দগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে। নিউরন, কোষদেহ, অ্যাক্সন, ডেনড্রন, ডেনড্রাইট এবং সিন্যাপস। এই বিষয়গুলো তোমরা, এই সংজ্ঞাগুলো খুব ভালো করে বই থেকে কালেক্ট করে তোমরা সুন্দর করে শিখে ফেলবে। এটা সম্পর্কে একটু ভালোভাবে ব্যাখ্যা মানে দেখবে। তোমরা বই একটু দেখলে খুব ভালোভাবে এটার সাথে সহযোগী হিসেবে বই যদি তোমরা দেখো, অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং। খুব ভালো করে তোমরা চ্যাপ্টারটি অনুশীলন করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সমন্বয় এবং নিঃসরণের চ্যাপ্টার। তো আমার সাথেই তোমরা থাকবে এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল টপ ক্লাস এমডি সাক্ষাৎ হোসেন ব্লগ। তোমরা ইউটিউবে এই চ্যানেলটি দেখতে পাবে এবং আশা করি সাবস্ক্রাইব করবে। তাহলে নেক্সট টাইম হয়তো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা অবশ্যই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।